কথাটা শুনে আবেগপ্রবণ হয়ে গেছিলাম যে ভাইয়া সেই শুধু লন্ডন থেকে এই টেনশনে ছিল যে সবগুলো কাজ করে আসলে আমি বাসায় যেতে পারবো না। রাজনৈতিক দলেরা যারা বলেন মাস্টার মাইন্ড কে, আমাদের কাছে মাস্টার মাইন্ড মানে তো আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রবন্ধন করছি 2024 সালের 16 জুলাইয়ের কথা। 16 জুলাইটা আমার জন্য খুব আবেগের, কারণ 16 জুলাই আমার নিজেরও জন্মদিন ছিল, 16 জুলাই আমার সন্তানেরও জন্মদিন। বিগত বেশ কিছুদিন যাবতেই যেহেতু সারা দেশে কোটা আন্দোলন নিয়ে কাজ করছিল এবং পার্টি বিভিন্নভাবে কনসার্ন ছিল, 16 জুলাইতে এবার আর আমার বাচ্চার সাথে জন্মদিনটা পালন করার মতো ইচ্ছাই ছিল না। বিকেল দিকে একটি কেক নিয়ে যখন বাসায় যাচ্ছিলাম, ঠিক তখনই আবু সাইদের মৃত্যুর ঘটনা শুনে ফেললাম। চেয়েছিলাম পরিবার নিয়ে বাইরে যাব কিছু খেতে, একটু বাচ্চাটাকে সময় দিতে, কিন্তু পারিনি। 16 জুলাই বাসায় কেকটি নিয়ে দিয়ে চলে আসলাম নয়াপল্টন পার্টি অফিসে। স্বাভাবিকভাবেই 9 জুলাই যুবদলের কমিটি হওয়ার পরে বিভিন্ন জেলা থেকে নেতানেত্রীরা আসছিলেন, তাদের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করছিলাম। তার পাশাপাশি ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের আমাদের অজস্র নেতাকর্মী আন্দোলনে যোগ দিয়েছে কোটা বাতিলের দাবিতে মূলত। তো ইতিমধ্যেই আমাদের পার্টি থেকে কিন্তু বলা হয়েছে এই আন্দোলনকে আমরা মনস্তাত্ত্বিকভাবে সমর্থন করছি এবং ছাত্র দল ওপেনলি সেখানে চলে গেল। যদিও ছাত্র দলের নামে না, সকল ছাত্রছাত্রীদেরকে বলা হলো সাধারণ ছাত্রছাত্রীদের সাথে মিশে আন্দোলন সংগ্রামে যেতে। হঠাৎ করেই শুনতে পারলাম রংপুরে আবু সাইদ, আর তার কিছুক্ষণ পরেই চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম শহীদ হয়েছে। রাত 9টা বাজে হঠাৎ করেই যুবদল প্রেসিডেন্ট সেক্রেটারি পার্টি অফিসের 4তলা থেকে নেমে আসলেন এবং আমাকে উদ্দেশ্য করেই বললেন যে আজকে তো তোমার বাচ্চার জন্মদিন, প্লাস তোমারও জন্মদিন, তুমি বাসায় চলে যাও। কথাটি এখনো কানে বাজে। আমরা বাসায় চলে আসলাম। প্রেসিডেন্ট সেক্রেটারি পার্টি অফিস থেকে চলে গেলেন। ঘন্টার 1 থেকে 1.5 পরেই টিভি স্ক্রলে দেখলাম নয়াপল্টন পার্টি অফিসে রেইড পড়েছে এবং সেখান থেকে সেই খুনি হাসিনার যে পেটোয়া বাহিনীর যে প্রধান মূলত হারুন, বিবি হারুন, সে একটি নাটক সাজিয়ে 7টি অস্ত্র উদ্ধার করলো আমাদের রুহুল কবির রিজভী ভাইয়ের রুম থেকে। পুরো নয়াপল্টন পার্টি অফিস তছনছ করে দিল। সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ বিভিন্ন নেতাকর্মী ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। প্রায় 8 জন কিংবা 7 জন গ্রেফতার হয়েছে। মনস্তাত্ত্বিকভাবে তখন খুব ভেঙেই পড়ছিলাম। ঠিক এমন সময় রাত হয়তোবা 12টা কিংবা 12:10 বাজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হলো। ভাই আমাকে বললেন আগামীকালকে যে জানাজা ঘোষণা করা হয়েছে সেখানে যেভাবেই হোক তোমাদেরকে তা সফল করতে হবে। ওনাকে বারবার আমি খুব ইতস্তত হয়ে জিজ্ঞেস করছিলাম, ভাইয়া এই জানাজায় যাওয়াটা কি ইম্পর্টেন্ট? তার থেকে কি আমরা পরবর্তী আন্দোলনের অন্যান্য কাজগুলো করলে ভালো হতো না? ভাইয়া আমাকে সরাসরি বললেন, তোমাদেরকে এই জানাজাতে যেতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে আজকের পার্টি অফিসে যে রেড পড়েছে সেটা ইচ্ছা করেই করেছে যেন আগামীকালকে জানাজাটা বন্ধ করা যায়। এবং জানাজাটা কার জন্য ছিল? আবু সাইদের জানাজা ছিল। আজকের বাংলাদেশের যারা নতুন রাজনৈতিক দল কিংবা অন্যান্য রাজনৈতিক দলেরা যারা বলেন মাস্টার মাইন্ড কে, আমাদের কাছে মাস্টার মাইন্ড মানে তো আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি নিজে ওনার কাছ থেকে সরাসরি নির্দেশিত হয়ে পরদিন সকালের প্রিপারেশন নিচ্ছিলাম, ছেলেপেলেদেরকে বলছিলাম। কিছুক্ষণ পরেই যুবদল প্রেসিডেন্ট আমাকে ফোন দিয়ে বললেন আগামীকালকের প্রোগ্রাম সফল করার জন্য সার্বিক প্রস্তুতি নাও।
আমরা সেই প্রস্তুতি গ্রহণ করছিলাম। ঠিক এমন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে আরেকটি অ্যাসাইনমেন্টের দায়িত্ব দিলেন। আমাদের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল সহ সেদিন গভীর রাতে সারা দেশে যখন বিএনপির একটি নেতাকর্মী বাইরে থাকলে গ্রেফতার করা হবে, সেই সময় আমি গাজী কামরুল ইসলাম সজল ভাই সহ আমরা দুজন কিছু কাজ করতে বের হলাম। বেশ কিছু অ্যাসাইনমেন্ট ছিল, সেগুলো আমরা করেছি। খুব আবেগপ্রবণ হলাম সেই ভোরে যখন আমাকে বাসায় নামিয়ে দিচ্ছিলেন সজল ভাই। আমার নেতা জনাব তারেক রহমান সজল ভাইকে আমার সামনেই ফোনে বলছে, মনন কি বাসায় গেছে? কথাটা শুনে আবেগপ্রবণ হয়ে গেছিলাম যে ভাইয়া সেই শুধু লন্ডন থেকে এই টেনশনে ছিল যে সবগুলো কাজ করে আসলে আমি বাসায় যেতে পারবো কিনা। বিশ্বাস করুন প্রিয় বন্ধুরা, সে রাতে যখন বের হয়েছি, বাসা থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম। কাউকে বলে বের হয়নি, বাবা মাকেও বলে বের হয়নি, কিন্তু বিদায়টি নিয়েছিলাম মনে মনে। স্ত্রী সন্তানের দিকে তাকিয়ে কিছুটা ভেবেছিলাম হয়তোবা আজকে রাতের পরে আর ফিরে আসবো না। কারণ ওই ধরনের সময় রাতের বেলায় বের হওয়া, ইট ওয়াজ এ ডেঞ্জারাস অ্যাসাইনমেন্ট, বাট আমরা সেটা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। আমি আমার মতো বাসায় ফিরে এসেছিলাম সেদিন রাতে, আর তারপর দিন জানাজায় যাওয়ার প্রোগ্রামের প্রস্তুতি নিতে নিতেই ভোরবেলায় আমরা ঘুমিয়ে যাই। এভাবেই কাটতে থাকে আমাদের একটি একটি দিন।